আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা যেই বিজেপি আমার টিএমসি কর্মীদের জিজ্ঞেস করিনি, তারা যেন দেব কোথাও যাচ্ছে না আপাতত। কিন্তু ওকে জিজ্ঞেস করো, ওদের কর্মীদেরকে জিজ্ঞেস করো। এবারে আমি আমারটা ভাববো, বাকিটা ভাববো না, সেটা না করে এখন আমার কথা হচ্ছে কি, মানুষের জন্য আপনি কি করবেন সেটা না ভেবে আপনি শুধু চলে যাচ্ছেন কিভাবে দেবকে। আমি বুঝতে পারছি এত মানুষ দেখে উনি ভয় পাচ্ছেন। যেখানে যেখানে আমাদের রোড শো হচ্ছে, যেখানে যেখানে আমাদের প্রচার হচ্ছে, সেখানে যেখানে ও কিছুতেই মানে হয় না কি, এত লোকদের ভয় হলে, ইনসিকিউরিটি ফিল হলে কিভাবে কি করবো বুঝে উঠতে পারছে না, তো চিৎকার করে যাচ্ছে। এবার আমাকে একটা কথা বলো, তিনি তো 3 বছর খড়গপুরে ছিলেন ছিলেন না, আছেন এখনো, কাউন্সিলর আছেন এবং এমএলএও আছেন। আমার বক্তব্য, উনি জাস্ট দুটো কাজ বলুন না উনি কি করেছেন খড়গপুরে, সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দিয়েছে কি রাস্তা চোর, তাহলে কি আমি বলতে পারি বা এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে? আমার বক্তব্য হচ্ছে ওনার নামে তো, ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে ওনার নামে পোস্টার পড়েছে। অন্তত আমি 10 টাকা, আমি ঘাটাল মাস্টারপ্ল্যান কাজ শুরু হয়ে গেছে, তো ইলেকশন কমিশনে জমা তো পড়েছে। আমি অন্তত এইটুকু তো বলতে আমি কাজ করেছি করিনি। তিনি তো আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরের গলা কি একটা লাইন না, চোরের গলা বেশি জোর, হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে যিনি একসময় টিএমসিতে ছিলেন, তারপরে বিজেপিতে টিকিট পেন, বিজেপিতে গেলেন। এবার আমার কথা হচ্ছে বিজেপি কর্মীদেরকে এবং বিজেপি ভোটারদেরকে, যারা লয়াল ভোটার, যারা 10 বছর ধরে লড়াই করে নিজেদের দলটাকে ধরে রেখেছে। আমার একটাই কথা, আপনি কি চোখ বিশ্বাস করে হিরণকে বিশ্বাস করেন যে বিজেপির এমএলএ কাউন্সিলর সত্ত্বেও অভিষেক অফিসে বসে তার দলকে, তার ভোটারদেরকে, তার কর্মীদের বিশ্বাসটাকে বিক্রি করতে চলে গেছিল? আপনি কি বিশ্বাস করেন? আমি ইডি সিবিআই কে এখানে এখনো মাথা উঁচু করে বসে আছি, হ্যাঁ, দলের পতাকা নিয়ে। বিশ্বাসটা কাকে করবেন? ব্যাপারটা হচ্ছে আমি আবার, আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা যেই বিজেপি আমার টিএমসি কর্মীদেরকে জিজ্ঞেস করিনি, তারা যেন দেব কোথাও যাচ্ছে না আপাতত। কিন্তু ওকে জিজ্ঞেস করো, ওদের কর্মীদেরকে জিজ্ঞেস করো। এবারে আমি আমারটা ভাববো, বাকিটা ভাববো না, সেটা না করে এখন আমার কথা হচ্ছে কি, মানুষের জন্য আপনি কি করবেন সেটা না ভেবে আপনি শুধু চলে যাচ্ছেন কিভাবে দেবকে। আমি বুঝতে পারছি এত মানুষ দেখে উনি ভয় পাচ্ছেন। যেখানে যেখানে আমাদের রোড শো হচ্ছে, যেখানে যেখানে আমাদের প্রচার হচ্ছে, সেখানে যেখানে ও কিছুতেই মানে হয় না কি, এত লোকদের ভয় হলে, ইনসিকিউরিটি ফিল হলে কিভাবে কি করবো বুঝে উঠতে পারছে না, তো চিৎকার করে যাচ্ছে। এবং আপনাদেরও দোষ আছে, সাংবাদিকদেরও সত্যি দোষ আছে। যতক্ষণ না উনি উল্টো পাল্টা বলবেন, তখন আপনি ওনাকে হেডলাইন দেবেন না। উনি বুঝে গেছে হেডলাইন আসতে গেলে আমাকে উল্টো পাল্টা বলতে হবে। কাজের কাজ না বলে উল্টো পাল্টা বললে আপনারা হেডলাইন দেবেন, হেডলাইন দিলে উনি প্রমোশন পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন মানে মানুষের কাছে পৌঁছতে পারছেন। দোষটা তো আপনাদের। আপনারা যারা শুনছেন আছেন তো, আপনারা যখন ও বলছিল দুটো হাতে রক্ত, আপনারা কি তদন্ত করেছেন? আপনারও তো একটা ফেস হয়, কে সেটাকে তদন্ত করা। আপনার তো ওর বক্তব্যটা রেখেছেন, আপনাদের বক্তব্য কিছু নেই। আপনাদের কোনো ফেস হতে পারে না, আপনাদের কি মনে হয় সেটা আপনি বলতে পারবেন না। আপনারা সেটাকে সারাদিন চালিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন। আমি তো মাঠে নেই, মানুষ তো নেই, আমি টিভিতে দ্বন্দ্ব আছি, তাতে উনি খুশি, এর বুঝে গেছেন কালকে সকাল থেকে বিডিও অফিসে গিয়ে বসতে হবে, পায়ের উপরে পা তুলে। আরে উনি ওনাকে বোঝান এইভাবে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না, হয়তো পৃথিবী সব জেতা যেতে পারে। ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে গেলে, আমি এখন দায়িত্ব নিয়ে বলছি হিরণবাবু আপনি শুনুন, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে হলে আপনাকে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। আপনি ওই সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি সিবিআই এই রাজনীতি নিয়ে ঢুকতে গেলে আপনি বিশ্বাস করুন গোয়াহান হারবেন। কারণ ঘাটালে মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা তারা শান্তি চায়, তারা অশান্তি চায় না। আমার মনে হয় হিরণের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে। আমরা দুজন একসাথে শুরু করেছিলাম আমাদের কেরিয়ার, বলা যেতে পারে, বা ও হয়তো আমার চেয়ে একটু সিনিয়রও হতে পারে। হয়তো আমি একটা জায়গা পৌঁছে গেছি, ও একটা জায়গা পৌঁছতে পারেনি। তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এখানে মেটাচ্ছে আর কি। তো আমি ব্যক্তিগত আক্রমণ, আমার তো ভারতী দিয়েও তো খুব টাফ। আমার মনে হয় ভারতী ঘোষ ওয়ান অফ দ্য টাফেস্ট আমার মনে হয় আমি প্রার্থী হিসেবে পেয়েছি। এবং ভারতীর সঙ্গে আমার যথেষ্ট মানে হিরোর থেকে কম সম্পর্ক, কিন্তু যথেষ্ট মানে ঠিকঠাক সম্পর্ক ছিল। আমার মনে হয়নি কি 2019 নির্বাচনে ভারতী দি এমন কিছু আমাকে নিয়ে বলেছে বা করেছে বা কোথাও একটা কিছু হয়েছে। বা সন্তোষ রায় যখন 2014 কথা বলছি, তিনি তো ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্ডার ছিলেন তখন। মানে আজ অব্দি আমাকে নিয়ে কেউ এত পার্সোনালি নামেনি। ইনফ্যাক্ট আমি শুভেন্দু দাওর কথা বলছি বা সুকান্ত বাবুর কথা বলছি, তারাও যখন কথা বলে, বা মিঠুন দাও যদি বলি, একটা বিশাল বড় রুদ্রনীল ঘোষ, তারা যারা নিজেরা টিভিতে এসে বলেছেন, প্রত্যেকে কিন্তু সম্মান দিয়েছে। আর যেটুকু সম্মান দেয়নি সেটা পলিটিক্যাল আইডিওলজির জন্য, কিন্তু ব্যক্তিগত দেবকে কেউ কোনোদিন পার্সোনালি কোনোদিন আক্রমণ করেনি। আমি বড় বড় নামের কথা বলছি।
কিন্তু হঠাৎ করে হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, সেটা আমিও মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে। মানে আমার বক্তব্য হচ্ছে এটা, আমি আজকেও ওকে আক্রমণ করতে চাই না, কিন্তু আমার মনে হয় কি বিজেপির কর্মীরা যারা বাংলা জুড়ে আছে বা ভারতবর্ষ জুড়ে আছে, তাদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে টিএমসি বা টিএমসি প্রার্থী তার কোনো কর্মীকে মার্ডার করেছে। একদমই না, কিন্তু সত্যি কথা আপনারা এখন সবাই জানেন, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, সেটাকে রাজনীতি একটা রং মাখানো হয়েছে। আমার মনে হয় কি বাড়ির লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে। আমি জানি না কোন চাপে বা কিভাবে ওনারা এই কমপ্লেনগুলো করেছেন। তদন্ত চলছে, তদন্ত যত রকম সহযোগিতা লাগবে আমার মনে হয় সেটা আমরা সবাই করব। কিন্তু আমার মনে হয় কি সামনের দিনগুলো যদি এটা চলতে থাকে, সামনের দিনগুলো আরো খারাপ হচ্ছে। মানে একটা বাইক অ্যাক্সিডেন্ট যদি আমি না চাই কেউ মারা যাক, যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সেটাকে তৎক্ষণিক একটা মানে একটা পলিটিক্যাল রং দিয়ে বলবে কি এই তো একটা কার চাপা দিয়ে বা এই চাপা দিয়ে মেরে ফেললো। আমার মানে সেটা দুঃখজনক, মানে রাজনীতি মানে ইতিহাসের জন্য দুঃখজনক একটা একটা এক্সাম্পল। হিরণকে বলুন কাল থেকে আমার রোড শোতে আসতে। আমার রোড শোগুলো যে লোকগুলো তোর থেকে বেশি হয়, তারা জবটা ভালো করে দিতে পারে, সংখ্যাও বেশি থাকবে, মার্জিন অনেক বেশি থাকবে, তাহলে বুঝতে পারবে কে হ্যাঁ বলছে কে না বলছে, তফাৎটাই তো। উনি 4টে লোককে সামনে জিজ্ঞেস করছেন যে দেব, আমি পৌঁছতে পারি তারপরে আমি তো 10 আমি এখনই যেটা ছিল 1 লক্ষ মানুষ ছিল রাস্তায় গাড়ি, এই 1 লক্ষ মানুষের কাছে জিজ্ঞেস করুন। রাজনীতি ঠিক আছে, বাট আমার মনে হয় এই যে প্রশ্নটা করলে, কালকে আরো 4টে প্রশ্ন করবে এরকম, এই তো দেব বলেছে দেখো। প্রবলেম হচ্ছে এটা, আরে তোমাদেরকে তো একটু বুদ্ধি লাগাতে হবে, ফিল্টার করতে হবে, আরে চ্যানেলে পাঠাতে হবে যে কোনো একটা ফুটেজ, একটা দুটো হেভি ওয়েট প্রার্থী আছে, চলো দুটো কতটা লড়াই লাগাতে পারি, আরে কিছু না, ছাড়ুন না। শুধু ওই রাজ্য মানে ওই বিধানসভায় নয়, আমার মনে হয় কি পুরো দেশ জুড়ে আমি চাই শান্তিভাবে নির্বাচন হোক, মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকারটা পায়। কি যায় না, অভিজিৎ দা আমার খুব কাছের মানুষ, কিন্তু হ্যাঁ আমরা আমরা উই আর ইন মানে দুজনের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট হয় না, মানে উনি অ্যাজ এ জাজ, আমার একটা রেসপেক্ট ছিল। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর প্রধান করার পর উনি নিজেই প্রধান দেখার পর নিজেই বলেছেন দেবের মতন পুলিশ হওয়া উচিত। তো উই রিয়েলি শেয়ার এ ভেরি গুড মিউচুয়াল রেসপেক্ট। এবং উনি এই কথাটা কেন বলেছেন আমি জানি না, আমার এইটুকু বলা শুনে আমার সত্যি আপত্তিজনক লেগেছে। আমার মনে হয় কি যেহেতু উনি আর নর্মাল মানুষ নয়, একটা একটা ডিফারেন্স। একজন বিরোধী দলের প্রার্থী হিসেবে এই কথাটা ঠিক নয়। আপনি একটা নর্মাল মানুষ হিসেবে বলতে পারতেন, সেটাকে নিয়ে কোনো পোস্টমর্টম হতো না, কিন্তু যেহেতু উনি বিরোধী দলের একজন প্রার্থী, একজন বিজেপি দলের প্রার্থী হিসেবে এই কথাটা ডেফিনেটলি একটা স্ক্যানারের মধ্যে পড়ে। এবং উনি শোকজ হয়েছেন, আমার মনে হয় এটা শোকজ করার মতনই স্টেটমেন্ট ছিল। এবং আমার শুভেচ্ছা ওনাকে, কারণ উনি একভাবে জীবনটা লিড করে এসেছেন, কিন্তু রাজনীতির জীবনটা একটু অন্যরকম। আমার মনে হয় ইটস এভরি ডে ইজ গোইং টু বি লার্নিং এক্সপিরিয়েন্স ফর হিম। আই উইশ হিম অল দ্য বেস্ট।